মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। তো ৫,০০০ টাকা করে দিচ্ছেন ১২ মাসে, ১২ মাসে হয় ৬০,০০০ টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে দুটো রুম নিয়েছি, একটা এই যে দুটো, ঠিক আছে, দুটো রুমের ভাড়া হচ্ছে ১২,০০০ টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে ৭৫ থেকে ৮০,০০০ টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় ১৫,০০০ টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো ১৫,০০০ টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু ৩:৩০টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। শুভনন্দন, ভালো থাকবেন। ৫,০০০ টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। ৫,০০০ টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। আপনাকে মন থেকে প্রণাম। কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার দলের নেতারা। তাই আপনি বলুন এই টাকাটা কারা পাবে? আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে? আপনি পারবেন তাদের নামের তালিকা প্রকাশ করে জানাতে কারা কারা এই টাকাটা পাচ্ছে? আপনি এতদিন ধরে কি করলেন বাংলায়? আজ ১৫ বছর ধরে কি করতে পারবেন? আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন? আমাদেরকে আপনি স্বনির্ভর করতে পেরেছেন না টাকা দিয়ে এইভাবে কিনতে পেরেছেন? কোনটা? আপনি পারবেন? টাকাটা সরকারের টাকা, জনগণের টাকা, আপনার টাকা নয়, আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয়, দুধ বিক্রিরও টাকা নয়, আর ছবি বিক্রিরও টাকা নয়। তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে? জানার আগ্রহ রইল, আপনি জানাবেন। কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত, আমরা নিজেদেরকে বিক্রি করি না, ঠিক আছে। আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক, না আমি বিজনেসম্যান, না আমি কি। আমরা খেটে খাই এই ৫৮ ডিগ্রি টেম্পারেচারে, কোনো চাল চুরি করি না, ঠিক আছে। ভালো থাকবেন। উনি তো ভাওতাই দেন যে রাজ্যটা পুরো বিক্রি হয়ে গেছে। একটা শিশু জন্মালে যার মাথায় কোটি কোটি মানে কয়েক হাজার লক্ষ টাকার মানে একটা দেনা হচ্ছে যে শিশুরা জন্মালেই শিশুর মাথায়। তো সেখানে উনি বলছেন যে তাদেরকে ভাতা দেবেন। কিভাবে ভাতা দেবেন? এবং দেখুন, যারা পরিযায়ী শ্রমিক গেছে তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত। দিল্লি বলুন, বিভিন্ন গুজরাট বলুন, বিভিন্ন জায়গায় বলুন, বাঙালিরা তাদের কাছে যান। মিডিয়ার আপনারাই গেছেন, তারা বলেছেন আমরা এখানে অনেক ভালো আছি, আমরা এত টাকা ইনকাম করছি। পশ্চিমবঙ্গে গেলে তারা সেই ইনকাম দিতে পারবে? পারবে না। কারণ এখানে যারা চাকরি রয়েছে তাদেরই চাকরি চলে যাচ্ছে। ব্যবসা তো লাটে উঠে গেছে। যে এই ব্যবসায় এত বেশি জুলুমবাজি, এত বেশি তোলাবাজি, কোনো ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে না। যেগুলো হচ্ছে তারাও চলে যাচ্ছে ভিন রাজ্যে। তো স্বভাবতই এখানে যারা পরিযায়ী শ্রমিক ফিরে আসবেন, যারা কিছু না পেয়ে বাইরে গেছে, যারা বর্তমান সেখানে প্রতিষ্ঠিত, তারা কেন ফিরে আসবে? এই যে একটা টোপ, এই যে ভোটের আগে একটা প্রলোভন, এই হাতছানিতে অন্তত সাধারণ মানুষ যারা পরিযায়ী শ্রমিক, এখানকার প্রত্যেকটা পরিস্থিতি তারা ঝেলে তারপরে সেখানে গেছে। এমনি এমনি তো কেউ ভিটেমাটি ছেড়ে, তার পরিবার ছেড়ে বাইরে যেতে চায় না। তাহলে অনেক কিছুর কারণেই কিন্তু তারা বাইরে গেছে। স্বভাবতই যারা বাইরে গেছে তারা মমতা ব্যানার্জির এই ভাওতায় ফিরে আসবেন, ভাতা দিদির ভাওতায়, আমার মনে হয় না সেটা কখনো সম্ভব। সেই পরিযায়ী শ্রমিকদেরও বক্তব্য আমরা নাকি বাইরে ভালো আছি, কিন্তু এই ২৬,৪০,০০০ মানুষ, এদের জন্য কি ৫,০০০ টাকা করে দেওয়া আদৌ কি সম্ভব? আপনি বলুন না, ৫,০০০ টাকায় কি সংসার চলে?
উনি ভাতা দেবেন, ভাতা দিয়ে কার পকেট থেকে কোথায় ভাতা দেবেন, আমার প্রশ্ন এটা। আর ভাতা দিয়ে দিয়ে উনি কি ভিখারি তৈরি করবেন এখানে? ওখানে তো ওনারা রোজগার করছেন, ওখানে তো তারা একজন পুরুষ রোজগার করে তার পরিবারের আরও 3 জন রয়েছে যারা তার ওপরে সংসার চলছে, 3 জন 4 জন করে রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার ছেলেমেয়েরা রয়েছে, তারা পড়াশোনা শিখছে, তাদের অন্যান্য রয়েছে। এখন বর্তমান একটা পরিবার চালাতে কত টাকা লাগে? উনি তাদেরকে ডেকে আনছেন, 5,000 টাকার ভাতা দেবেন, দিয়ে কোথায় রাস্তায় বাটি নিয়ে বসাবেন? সেই জন্য তিনি রাখছেন। আমি তো বুঝতে পারছি না যে মুখ্যমন্ত্রী চাইছেনটা কি, তার অ্যাকচুয়ালি তার আশাটা কি, সেটা আমি বুঝতে পারছি না। টানা 30 দিন বন্দি থাকলেই পদ খোয়াবেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, বিল এনেছে কেন্দ্র, কি বলবেন? হ্যাঁ, ঠিক বিল এনেছেন, এটা আনা উচিত ছিল। যে অন্যায়ের ওপরে মানে অন্যায় করলে শাস্তি সবারই ধার্য, এর থেকে কেউ তার ঊর্ধ্বে নয়, অর্থাৎ বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নেই। যে অন্যায় করবে সেই সাজা পাবে, সেটা প্রধানমন্ত্রী হোক, সেটা মুখ্যমন্ত্রী হোক। কিন্তু আমাদের দিদি ভয় পেয়েছেন, তিনি আগেই এটাকে উনি বলছেন যে আমাদের যে ইমার্জেন্সি হয়েছিল তার থেকেও নাকি এটা ভয়ানক। এটা কোন ক্ষেত্রে ভয়ানক আমরা বুঝতে পারলাম না। যে দোষী, যদি তার দোষ প্রমাণ হয় তবেই তার সেই জায়গাটা বাদ যাবে, না হলে তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রীও বাদ নেই। তাহলে তিনি একা কেন এত ভয়ে পেয়ে সবার আগে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। সেটা উনি এর প্রতিক্রিয়াটা বলতে পারবেন। সাধারণ মানুষ নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন কেন ইনি এই প্রতিক্রিয়া দিচ্ছেন। আচ্ছা, ভোট চুরি বিতর্কে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারে যে 65 লক্ষ মানুষের SIR করার ফলে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে, তো নির্বাচন কমিশনকে এটা অ্যাফিডেভিট করে প্রমাণ করতে হবে। সেখানে যদি কোনো গরমিল হয়ে থাকে তাহলে সেই মুখ্য নির্বাচন সচিবকে নাকি পদত্যাগ করতে হবে, আর যদি নাও হয় তাও অ্যাফিডেভিট দিয়ে বলতে হবে। তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, তাদের যা বলার আছে তারা কোর্টে গিয়ে বলতে পারেন। আর এখানে আমরা বলি, যারা ভোটার ছাড়া একে একে বিভিন্ন পশ্চিমবঙ্গে একাধিক ভোটারের নাম উঠিয়ে রেখেছে এখানকার BLO যারা আছে তাদেরকে দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি কী করবেন? তার যে কনস্টিটিউশন, সেখানে যে ধরনের ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটাররা রয়েছে, সেগুলো কারা ঢুকিয়েছে তার উত্তর উনি কেন দেবেন না? সেইটা যখন ধরা পড়বে, সেই ভুয়ো ভোটারের সংখ্যা, সেখানে তিনি কি তার ব্যবস্থা নেবেন? তিনি একজন MP হয়ে সেখানকার একজন লোকসভার, তিনি তার দায়িত্ব, তার কনস্টিটিউশনে এই ধরনের ঘটনা ঘটেছে, তার জন্য এই দায়ে তিনি কিভাবে এটাকে দেখবেন? তিনি কি শাস্তি নিজে নেবেন, না এটা যারা করেছেন তাদের উনি শাস্তি দেবেন? আমার প্রশ্ন উনার কাছে আগে। আগামী শুক্রবার আমাদের বঙ্গে আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো তিনি আমাদের বঙ্গের 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন। সেই একই সভায় উপস্থিত থাকার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, কিন্তু সেখানে তিনি উপস্থিত থাকতে নারাজ। এর আগেও দেখা গেছে যে এরকম কোনো সভায় বিরোধী যখন কোনো দলনেতা থাকেন বা প্রধানমন্ত্রী আসেন, সেই একই সভায় স্টেজে উঠতে তিনি অস্বীকার করেন বা সেখানে উপস্থিত থাকলেও তিনি এড়িয়ে চলেন। এর কারণটা কি? দেখুন, এর কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলতে পারবেন। যদি ওনাকে আমন্ত্রণ না করা হতো উনি বলতেন ডাকে না। এবারে ওনাকে ডাকা হয়েছে, উনি থাকবেন না, তাহলে এবারে প্রশ্নটা ওনাকেই করুন যে অ্যাকচুয়ালি সম্মান উনি দিতে পারেন না নাকি সম্মান ওনারা রাখতে পারেন না, সেটা উনি এই ব্যাপারে ক্লিয়ার করতে পারবেন যে লিয়াজো মেনটেন কে করে না। সেটা ওনার উত্তর, এই উত্তর আমি দিতে পারবো না। কারণ দেখুন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আসছেন, প্রথমত তিনি দেশের প্রধানমন্ত্রী, ডাকা হয়েছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তো দুটোই সাংবিধানিক পদ। তো স্বভাবতই এখানে আমার মনে হয় না পার্টি পলিটিক্সের কোনো জায়গা আছে বলে। এবং দ্বিতীয়ত, আমাদের রাজ্যের 3টি মেট্রো স্টেশন উদ্বোধন হবে, তো যেটা আমাদের রাজ্যের সাধারণ মানুষের সবথেকে বেশি লাভ, তো সেখানে তো বেশি এই ব্যাপারে সহানুভূতি বা আনন্দ যেটাই বলুন না কেন, সেটা তো বেশি পশ্চিমবঙ্গবাসীর, এবং পশ্চিমবঙ্গবাসীর যিনি সুপিরিয়র বর্তমান সে মুখ্যমন্ত্রী, তারই হওয়া উচিত। সেটা কেন নেই সেটা উনিই বলতে পারবেন। 26,000 মানুষের যে চাকরি বাতিল হয়েছে তার এখনও সেই রায় এখনও বহাল আছে, তো এই নিয়ে কী বলবেন?
দেখুন, এই যে চাকরি চলে গেছে, কেন গেছে, আর তারা যে চাকরি চাইছে কেন চাইছে, দেখুন এই যে ক্ষেত্রে চাকরি চলে যাওয়া, এটা প্রত্যেকটাই একটা দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য এই চাকরিগুলো চলে গেছে, যেটা এতদিন ধরে হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু আজকের এই পরিস্থিতি হয়েছে। তো একমাত্র রাজ্য সরকারই যারা চুরি করেছেন, যাদের নেতৃত্বে এই চাকরি চুরি হয়েছে, যারা চালের সাথে কাকড় মিশিয়ে সবগুলোকে এক করে দিতে চাইছে, তো স্বভাবতই তারা যদি সঠিক তথ্য সামনে আনেন তাহলেই কিন্তু সত্যিকারের বিষয়টা আলাদা হয়ে যেতে পারে। কিন্তু যারা প্রচুর টাকা নিয়ে মানুষকে প্রতারিত করেছে, যার জন্য সাধারণ মানুষ, যারা মেধাবী ছাত্রছাত্রী, যাদের নাম উঠেছিল এই তালিকায় এবং যারা অলরেডি চাকরি করেছেন তারপরে তাদের চাকরি চলে গেছে, এর দায় তো এই পশ্চিমবঙ্গের যে সরকার আছে তার, এই দায় তাদের নিতে হবে। এবং অবশ্যই যাদের মেধা তালিকায় নাম উঠেছিল, যারা চাকরি করেছিল, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্বই সরকারের। তো কিভাবে সত্যিকারের যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা এই রাজ্য সরকারের থেকে দুর্নীতি করেছে, যারা প্রতারণা করেছে, তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব এই সরকারের, এবং প্রকৃত যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছিলেন, তাদেরকে চাকরি দেওয়ার দায়িত্ব এই সরকারের। আমার মনে হয় সুপ্রিম কোর্ট এটার উপর দৃষ্টি রেখে প্রকৃত দোষী যারা, যাদের নেতৃত্বে এই দোষ সংগঠিত হয়েছে, এই ধরনের বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এই যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ঢোকানোর জন্য, যারা মেধা তালিকায় নাম আছে চাকরি পাচ্ছেন না তাদের জন্য করা হয়নি, যারা দোষী, যারা চাকরি তাদের সার্টিফিকেট জাল করেছে, যারা চাকরি টাকা দিয়েছে, তাদেরকে পোস্টকে ধরে রাখার জন্য, তাদের চাকরির জন্য এই নতুন নিউমেরারি যে পোস্ট সেটা করা হয়েছে। তো স্বভাবতই এই আমার মনে হয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিষয়টা দেখছেন এবং তার জাজমেন্টে বা পরবর্তীকালে তাদের যে বিভিন্ন ধরনের তদন্ত হবে, তো সেখানে নিশ্চয়ই প্রকৃত দোষী উঠে আসবে এবং যারা সত্যিকারের চাকরি প্রার্থী তারা চাকরি পাবেন আপনাদের মাধ্যমেও, এবং সাধারণ মানুষের যারা লয়ার রয়েছেন তাদেরকেও আমরা বলবো যে সত্যিকারের যারা এতদিন ধরে চাকরি করেছিলেন তাদের ন্যায় দেওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেকেরই রয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায় দ্য বেঙ্গল ফাইল সিনেমাতে একটি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। তো তিনি বলতে চাইছেন যে তিনি যখন সিনেমায় অভিনয় করেন তিনি না জেনে করেছেন। তো তিনি জানতেন যে দিল্লি ফাইলস এর নাম হবে, কিন্তু তারপরে জানা গিয়েছে যে এর নাম বেঙ্গল ফাইলস হবে। এছাড়াও এই সিনেমা গত শনিবার এর ট্রেলার লঞ্চ করার কথা ছিল। সেই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন যে বিবেক অগ্নিহোত্রীর মতন পরিচালককে বাংলা থেকে বের করে দেওয়া উচিত, এই ধরনের সিনেমা নাকি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তো এছাড়া মণিপুর ফাইলস, ইউপি ফাইলস এইগুলো কেন তৈরি হয়নি? তো এই নিয়ে ক্যালকাটা কিলিংস তো বাংলাতেই হয়েছিল, তো বাংলা ফাইলই তৈরি হবে। বাংলা ফাইল তৈরি করলে উনাদের এত ভয় কেন? আর যিনি বলছেন যে আমি না জেনে করেছিলাম, স্ক্রিপ্ট না পড়েই তিনি করে ফেললেন অভিনয়, তাহলে তিনি কীরকম অভিনেতা এটা তো আমার জানা নেই। আমি তার অভিনয় নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু তিনি বলছেন আমি না জেনে করেছি, তাহলে তো ওনার অভিনয় করাটাই উচিত নয়। কারণ অভিনয় যারা করেন আমি তো জানি আগে স্ক্রিপ্ট পড়েন, বোঝেন, তারপরেই অভিনয় করেন। তো সেটা উনিই তার প্রশ্নের জবাব দিতে পারবেন। আমার যেটুকু জানা সেটুকু আমি উত্তর দিলাম। ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য।